5 তারিখ সকাল থেকে ভাষণ দেবেন আমরা সব টেলিভিশনের সামনে। হয় না দুপুর নাগাদ আমরা স্কলে দেখতে পেলাম যে শেখ হাসিনা এবং তার বোন হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। আনফর্চুনেটলি জাতীয় নির্বাচনে যারা ক্ষমতাসীন মেজরিটি হয়ে বিএনপি সরকার ক্ষমতায় গেল, তারা এই গণভোটকে ইগনোর করলেন। তারা সংবিধান সংস্কার পরিষদের নির্দেশনা মানলেন না, তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। দ্যাট ইজ ওয়াই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা হলো, সেই গণভোট কিন্তু আর তার রায় কার্যকর হলো না। প্রত্যাশা পূরণের প্রশ্ন আসলে আমি বলবো যে প্রত্যাশাটা ক্ষমতাসীন সরকার পূরণ করতে দেয়নি। জুলাই সনদকে ইগনোর করে চলে যাওয়াটাই তো ফ্যাসিবাদের পথে যাওয়া। আওয়ামী লীগ যে ভাষায় দমন পীড়নের কথা বলতো, দুর্নীতি এবং দলীয়করণের পথে হাঁটতো, আমরা তার সমালোচনা করছি। শিবির কোথাও কখনো হামলা করে না, ওখানে আমাদের কোনো অবস্থান নেই। ওরাই তো হামলা করে উস্কানিটা দিল, ছাত্র দলের লোকদেরকে তারা লিলিয়ে দিয়েছে। চব্বিশের জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থান, এটা পৃথিবীর যে কোনো অভ্যুত্থান বা বিপ্লবের ইতিহাসে একটি অভূতপূর্ব এবং ঐতিহাসিক। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, দেশের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ সেটা জানে। সেই আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা এবং সাংবিধানিক ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে একটা নতুন মানবিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা। সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেকগুলো করণীয়, সেটা অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকার এসেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে সংগ্রাম করেছিলেন, তারা সেই রাষ্ট্র সংস্কারের একটা পথ আবিষ্কার করেছিলেন। নানান সংস্কারের প্রস্তাবনাকে একটা ইউনিফর্ম থিঙ্কিং আনার জন্য একটা ঐক্যমত্য কমিশন হয়েছিল, ন্যাশনাল কনসেনসাস কমিশন। দীর্ঘ 9 মাস তারা সে কমিশন সকল স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ঐক্যমত করার চেষ্টা করেছে। 9 মাসে প্রায় 72টা ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, 33টি রাজনৈতিক দল, প্রায় 166টি সংস্কার প্রস্তাব এবং প্রশ্ন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাঠানো হয়েছিল। সেটাকে যাচাই বাছাই করে 1 to 1 কালেকটিভলি নানান বৈঠকাদি করে ঐক্যমত্য কমিশন 84টি সংস্কার প্রস্তাবের ব্যাপারে তারা ঐক্যমত্য কমিশন একমত হয় এবং সেটি 2025 সালের 17 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সেই ঐক্যমত্য কমিশন কর্তৃক একমত হওয়া 84টি সংস্কারের বিষয়ে আমরা জুলাই সেই সনদ, যেটাকে জুলাই চার্টার বলা হয়, আমরা সেখানে স্বাক্ষর করেছিলাম। যদি প্রশ্ন করা হয় এতে আমাদের কি লাভ হয়েছে, আমি মনে করি প্রথম লাভ হয়েছে দেশে কোনো কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, ভিন্ন মতের উপরে দমনপীড়ন, দুর্নীতি করা, অর্থ পাচার করা, দলীয়করণ, এই যে প্রায় 17-18টা বছর যেভাবে দেশটা মানুষের, রাষ্ট্রের মালিকানা যে জনগণ, সেই মালিকানা হরণ করে কর্তৃত্ববাদী শাসনের দিকে দেশটা ধাবিত হচ্ছিল, সেখান থেকে দেশকে জনগণের ক্ষমতার দিকে ফিরে আনার যে সংগ্রাম, সেই সংগ্রামে সফল হয়েছে এই যে যারা এই ব্যাপারে সিনসিয়ার ছিলেন, যারা দেশপ্রেমিক, যারা কর্তৃত্ববাদী শাসন চায় না, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। এই ঐক্যটাই ছিল এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সফলতা, বড় পাওয়া। কিন্তু দুঃখজনক হলো যে সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। আমি এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আমার স্মৃতি আজও মনে পড়ে। 18ই জুলাই আমি ছাত্র আন্দোলনের প্রতি জামাত ইসলামীর পক্ষ থেকে সমর্থন ঘোষণা করে আমি একটা প্রেস কনফারেন্স করলাম। আমার জামাত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং 19শে জুলাই আমাকে আমার বাসা ঘেরাও করে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। ফলে আন্দোলনের এই উত্তাল দিনগুলোতে আমি কিন্তু তখন কারাগারে, ফ্রম 19 জুলাই। শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় 5ই আগস্ট, তার পরের দিন 6ই আগস্ট আমি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। তো আমরা থাকতে পারিনি ওই দিনগুলোতে, কিন্তু ভেতর থেকে প্রতিদিন খবর পাচ্ছিলাম। সারা দেশের মানুষ তো আন্দোলনে ছিল, প্রতিদিন শত শত লোক নিহত হচ্ছে, সারা দেশ একটা অগ্নিগর্ভ হয়ে উঠছে। তো সেই কারণে এই আন্দোলনের সাথে, স্মৃতির সাথে আমি দারুণভাবে আপ্লুত
এবং 6 তারিখে মুক্তি পেয়ে আমি চোখে দেখলাম, আর ভেতরে থেকে তো আমরা সব শুনেছি। যারা প্রতিদিন কারাগারে ঢুকছিল, কারা কর্তৃপক্ষের লোকেরা যাচ্ছিল, আমাদের সঙ্গে আলোচনা হচ্ছিল, ওখানে আমরা পত্রপত্রিকা পড়তেছিলাম এভরিডে। ফলে আমরা শুধু চোখে দেখতে পারিনি, কিন্তু প্রতিদিনকার খবর আমরা কারাগার থেকে পাচ্ছিলাম যে কোনো দিন একটা কিছু ঘটবে। এবং আমরা শুনতে পাচ্ছি যে পুলিশ এখন আর প্রতিবাদের মুখে যাচ্ছে না, মিলিটারি তারা যাচ্ছে না, র্যাব যাচ্ছে না, একটা পর্যায়ে তারা জনগণের সাথে মিশে যাচ্ছে। সিচুয়েশনটা যখন এরকম, তখন আমরা বুঝতে পেরেছি যে একটা ঘটনা ঘটতে যাবে। এবং সেনাবাহিনীর প্রধান 5 তারিখ সকাল থেকে খবর পাচ্ছি যে উনি ভাষণ দেবেন। 5 তারিখ সকাল থেকে ভাষণ দেবেন। আমরা সব টেলিভিশনের সামনে আমরা অপেক্ষা করছি। হয় না দুপুর নাগাদ আমরা স্কলে দেখতে পেলাম যে শেখ হাসিনা এবং তার বোন হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। 6 তারিখে আমরা বেরোলাম। তো প্রশ্ন হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সফলতা হলো একটা জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু প্রত্যাশা পূরণের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের সংস্কারের জন্য, তার তফসিল অন্তর্ভুক্ত করবার জন্য একটা লিগ্যাল ফ্রেম, একটা প্রসেস কিন্তু ঐক্যমত্য কমিশন আলোচনা করে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা পরামর্শ দিয়েছিল। লিগ্যাল এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞরা এটা করেছিলেন। তার ভিত্তিতে 13ই নভেম্বর 2025 একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল। সেটার ভিত্তিতে সেখানেই জুলাই সনদকে বাস্তবায়নের একটা লিগ্যাল ফ্রেম করে দেওয়া হচ্ছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এমপিরা তারও সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এবং একই দিনে একটা গণভোট এবং জাতীয় ভোট হবে। সবই ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারে কিন্তু উল্লেখ করা আছে তার। এবং এটা একটা আইন। আমাদের সংবিধানের আর্টিকেল 152-তে বলা হয়েছে যে কোনো অর্ডিন্যান্স, যে কোনো প্রেসিডেন্সিয়াল অর্ডার, যে কোনো অ্যাক্ট, এটাও একটা আইন। এবং সেই আইনের ভিত্তিতেই কিন্তু জাতীয় নির্বাচন এবং রেফারেন্ডাম একই দিনে হয়েছে। আনফর্চুনেটলি জাতীয় নির্বাচনে যারা ক্ষমতাসীন মেজরিটি হয়ে বিএনপি সরকার ক্ষমতায় গেল, তারা এই গণভোটকে ইগনোর করলেন। তারা সংবিধান সংস্কার পরিষদের নির্দেশনা মানলেন না, তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। দ্যাট ইজ ওয়াই জুলাই সনদের ভিত্তিতে যে গণভোটটা হলো, সেই গণভোট কিন্তু আর তার রায় কার্যকর হলো না। 70% ভোটার হাতে ভোট দিয়ে 84টি সংস্কারের ব্যাপারে তার একমত হলো। গণভোটের 4টি যে প্রশ্ন ব্যালটে ছিল, ওটা কিন্তু ওই 84টি সংস্কার প্রস্তাবকে সামারাইজ করে ওই সংস্কারের প্রস্তাবগুলো ওখানে আনা হয়েছে। পক্ষে থাকলে আপনি হা বলুন। তো প্রেসিডেন্ট, আমি বলবো যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো হাতে ভোট দিয়েছে, তিনি তো ক্যাম্পেইন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা এখন মানেন না, বলে যে সংবিধান বিরোধী, তারা তো ওখানে ভোট দিয়েছেন। তাহলে আপনি কি আপনার দেওয়া ভোটকে ইগনোর করবেন? আর হাতে ভোট দেওয়া মানে হলো আপনি 84টি সংস্কার প্রস্তাব মেনে নিয়েছেন উইদাউট এনি নোট অফ ডিসেন্ট। যে জুলাই সনদে ওরা নোট অফ ডিসেন্ট দিয়েছে মৌলিক 10-12টার ব্যাপারে, কিন্তু গণভোটের ব্যালটে করে নোট অফ ডিসেন্ট ছিল না। সেই জন্য প্রত্যাশা পূরণের প্রশ্ন আসলে আমি বলবো যে প্রত্যাশাটা ক্ষমতাসীন সরকার পূরণ করতে দেয়নি। আন্দোলনটা তো মূলত ছিল প্রথমত ছাত্রদের। আপনি নিজেই বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আন্দোলনটা ছাত্রদেরই ছিল। কিন্তু আন্দোলন যখন ক্রমশ একটা দফার দিকে যেতে লাগলো, জনতার অংশগ্রহণ বাড়তে লাগলো, তখন আমি বলেছি আগেই 18ই জুলাই একটা প্রেস কনফারেন্সে দলের সেক্রেটারি জেনারেল হিসেবে আমি এই আন্দোলনকে সমর্থন দিলাম এবং জনগণকে ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানালাম। ওই সময় সব পলিটিক্যাল পার্টির সাথে আমাদের একটা নানান কৌশলগত লিয়াজও ছিল। ইভেন বিএনপির পক্ষ থেকেও অনেক সময় বড় বড় প্রোগ্রামে কি করা যায়, এখন আমাদের এইভাবে অবস্থান নিতে হবে, আমরা সে সমস্ত ওনারা কখনো কখনো মেসেজ দিয়েছেন, আবার কখনো কখনো ওনারা দিয়েও আবার সেই প্রোগ্রামে একসঙ্গে করার ব্যাপারে আবার পিছিয়ে গেছেন। এই জাতীয় কিছু দুঃখজনক ঘটনা ওই সময় ঘটেছে। আমরা খবর পেলাম এক নেতা বলেন যে হ্যাঁ, আমাদের তারেক সাহেব মেসেজ দিয়েছেন, আমরা জামাতের সাথে আলোচনা করে আমরা মাঠে আন্দোলন করব। আবার আর এক নেতা বলে দিলেন ওখান থেকে যে উনি আপনাদেরকে খবর দিবেন, অমুক সময় এইভাবে আমরা একত্রিত হব। যার কথা রেফার করা হলো তিনি আবার কোনো খবর দেন না। জাস্ট এই জাতীয় গ্যাপের কারণে আমরা দেখলাম যে সামথিং রং, দরকার নেই। আমরা দেশপ্রেমিক গণতান্ত্রিক এই আন্দোলনে ছাত্রদের সাথে আমরা আমাদের মতো করে সমর্থন দিয়ে আমরা মাঠে থাকব। তখন থেকে আমরা নিজেরা আমাদের ছাত্র শ্রমিক জনতা অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা এই আন্দোলনে মাঠে ময়দানে ছিলাম। আমাদের প্রচুর লোক ওই সময় আহত হয়েছে, শহীদ হয়েছে, কারাগারে গিয়েছে। আমি নিজে 19শে জুলাই গ্রেপ্তার হয়ে গেছি। আমরা 3 দিন তো সরকার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবে এটা নিয়ে বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা, তখন ছাত্র সমন্বয়ক যারা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের, তাদের
নেতৃবৃন্দ আমাদের কাছে এসছেন, এই অফিসে এসছেন, মত বিনিময় হয়েছে, ফোনে আলোচনা হয়েছে, চিফ কে হবেন, উপদেষ্টা কে হবেন, এগুলো নিয়ে মোটামুটি নানানভাবে কিন্তু আমাদের সাথে বিভিন্নভাবে আলাপ আলোচনা হয়েছে। আমাদের সব পরামর্শই যে তারা মেনেছে তা না, মানেনি, কিন্তু একটা পর্যায়ের আলোচনা আমাদের মধ্যে ইন্টারাকশন ছিল। আমাদের 6টা যে সংস্কার কমিশন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, তারপরে আপনার কি বলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্টি করাপশন কমিশন, এই জাতীয় 6টা সংস্কার কমিশন হয়েছিল। সেই কমিশনে সংস্কার প্রস্তাবগুলো যদি জুলাই সনদের ভিত্তিতে যা গৃহীত হয়েছিল সেটা বাস্তবায়ন হলে তো লিগ্যাল ফ্রেম অনুযায়ী সংস্কার পরিষদের মাধ্যমে হতে হতো। সেটা তো বিএনপি ক্ষমতায় গিয়েও সে সুযোগ তারা হাতছাড়া করলো। এটার জন্য তারা দায়ী। একটা সুন্দর সুযোগ কিন্তু জনগণ রেফারেন্ডামে দিয়েছিল, কিন্তু তারা এটা ইগনোর করলো। সংবিধানের দোহাই ওনারা দিলেন। তো সংবিধানে তো এই নির্বাচনও ছিল না, 5 বছর পর নির্বাচনে সাংবিধানিক বিধান হলে 29-এ হতে হতো। তো ওনারা কোন বিধিতে এই নির্বাচনে গেলেন? বিধিটা হলো প্রেসিডেন্সিয়াল অর্ডারে বলা হয়েছে যে ওই গেজেট যেটা আছে সবার কাছে 13ই নভেম্বরের গেজেট প্রকাশের অব্যবহিত পরে জাতীয় সংসদ এবং গণভোট একই দিনে হবে। সেই ভোটেই ওনারা অংশ নিয়েছেন। ফলে 2টা ভোট একদিনে হলো, একটা স্বীকার করে নেন, মেনে নিলেন, সেটা নিয়ে উনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপি হয়ে গেলেন, আর একটা উনি মানলেন না। মানে একই মায়ের পেটের 2টো সন্তান একসাথে জন্ম নিলে একটাকে স্বীকার করা আর একটাকে অস্বীকার করা সামিল হলো। তো এই সনদ বাস্তবায়ন না হওয়ার জন্য আমরা ক্ষমতাসীন সরকারকে দায়ী করব। তবে আমরা হতাশ না। আমরা বিরোধী দলে যারা আছি, পার্লামেন্টে যারা বিরোধী দলে আছেন, আমাদের লিডার অফ দি অপোজিশন পরিষ্কার বলেছেন জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এটার জন্য সরকারের উচিত পার্লামেন্টে এটা ডিসকাস করা। ওনারা যে বিশেষ কমিটি করেছেন সংশোধনের জন্য, আমরা বলছি নো, সংশোধন নয়, সংস্কার। সংশোধনটা একটা সিম্পল ছোটোখাটো ব্যাপার, কারেকশন, অ্যামেন্ডমেন্ট। সংস্কার হলো সংবিধানের কাঠামোগত সংস্কার, স্ট্রাকচার, ফিলোসফি, দর্শন, জুলাই অভ্যুত্থানের যে সমস্ত মৌলিক পরিবর্তন কামনা করা হয়েছে সংবিধানে, সেই সব কাঠামোকে পরিবর্তন করতে হবে। এটা ছোটোখাটো সংশোধনী হবে না। এটার জন্য সংস্কার পরিষদের মধ্য দিয়ে একটা মেজর রিফর্ম করতে হবে। এটার জন্য একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারওয়ালা যে বডি করা হয়েছে সংস্কার পরিষদ, এটা তাদেরই দায়িত্ব। তা না হলে সংশোধন করলে এই পার্লামেন্টে গৃহীত যে কোনো সংবিধানের সংশোধনী আদালত বাতিল করতে পারে। বাংলাদেশে অন্তত 5টা সংবিধানের সংশোধনী আদালত বাতিল করে দিয়েছে। 13তম সংশোধনী, 7, 8, 5, 15, কোনোটার আংশিক বাতিল করেছে, কোনোটা ফুল বাতিল করেছে। ফলে এই জাতীয় সংশোধনী আদালত কিন্তু বাতিল করতে পারে। সেই কারণে আমরা বলেছি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারওয়ালা কোনো বডিতে যদি সংবিধানটা সংস্কার হয়, এটা আদালতও বাতিল করতে পারেন, যেহেতু এটা রেফারেন্ডামের মাধ্যমে হয়েছে। বিএনপি সে পথে হাঁটছে না। তারা চায় বিগত ফ্যাসিবাদী যুগের সংবিধানকে রক্ষা করে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, সাংবিধানিক পদগুলো পূরণ করার জন্য প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতিকে দিয়ে প্রজ্ঞাপন জারি করানো, পিএসসি, অ্যান্টি কারাপশন কমিশন, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকারের চিফ, আপনার অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, অডিটর জেনারেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ এখন যে বিদ্যমান আইন আছে, প্রধানমন্ত্রী যা চাবেন উনি ইচ্ছাটা ব্যক্ত করলেই রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করে দেবেন, উনি চেয়ারম্যান, উনি কমিশন মেম্বার, সাচ অ্যান্ড সাচ। এই জন্যে ওনারা এই কারণে জুলাই সনদটাকে অ্যাভয়েড করছেন। এই জন্য জুলাই সনদের 10টা গুরুত্বপূর্ণ মৌলিক ব্যাপার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে ভিন্নমত পোষণ করে বলে যে ওইটা বাদে ওনারা মানবেন। কিন্তু আমরা বলছি নো, আপনাকে গণভোটের রায়টা মানতে হবে, কারণ গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই, গণভোটের ব্যালটে কোনো ভিন্নমত নাই, মানলে পুরাটা মানতে হবে। এই জন্য প্রত্যাশা পূরণ না হওয়ার পেছনে সরকার দায়ী। আমরা বলেছি যে সদস্য তো দেওয়ার প্রশ্নই আসে না, বরং কনসেপচুয়ালি আমরা এই জাতীয় অ্যামেন্ডমেন্টের বিরোধী। আমরা বলেছি আপনাকে সংশোধন না, সংস্কারের জায়গায় আসতে হবে। পার্লামেন্টে আপনি বলেন যে না, আমরা ঠিক আছে 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের বৈঠক ডাকার কথা ছিল আইনে, আমরা ডাকিনি, আমরা এখন আপনাদেরকে নিয়ে এটাকে আমরা সংস্কার করতে চাই। বিএনপিকে এটা বলতে হবে, কিন্তু তারা তো সংস্কারের পথে হাঁটছেন না, সংশোধনের পথে হাঁটছেন। তার অর্থ ওনাদের ভিন্ন মতগুলো বাদ দিয়ে ওনারা একটা অ্যামেন্ডমেন্ট করবেন, তাহলে তো সেই সংবিধানের ফ্যাসিবাদী চরিত্র কিন্তু আর দূর হবে না, যা ছিল তাই থেকে যাবে। আমরা চাই না এই রাষ্ট্র কাঠামোতে আর একটা নতুন হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি হোক। এই জন্য আমরা 11 দল জামাত ইসলামী পরিষ্কার বলেছি যে এখনও সুযোগ আছে পার্লামেন্টে বিএনপি যদি এটাকে সংস্কারের প্রস্তাব আনে এবং
এই সংস্কারের উদ্দেশ্যে কোনো কমিটি গঠনের প্রপোজাল দেয়, দেন অপোজিশন উইল ডিসাইড, পরামর্শ করে একটা কমিটি হতে পারে। তা না হলে 70% ভোট যারা দিয়ে হা বলেছে, জনগণের এই ম্যান্ডেটের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। প্রয়োজনে সেই জনগণের ময়দানে গিয়েই আমাদেরকে পার্লামেন্ট, সব আইন কানুন বিতর্কের জায়গা পার্লামেন্ট, যদি এখানে নিষ্পত্তি হয় বেটার, তা না হলে তো আমাদের জনগণের কাছে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। ওনারা জুলাই সনদ না মানাতেই তো ফ্যাসিবাদের দিকে যাওয়া, এ তো আর কোনো ব্যাখ্যা লাগবে না। জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে গিয়েই তো আপনি ফ্যাসিবাদের পথে হাঁটলেন। দেখেন, বিএনপির 31 দফার প্রথম দফা আছে আপনাদের সবার কাছে, আমার কাছেও আছে। প্রথম দফা হচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করব। এখন তারা সংস্কার করবে না, এখন বলে সংশোধন করব। তাদের দেওয়া ওয়াদার থেকে সরে গেলেন। প্রধানমন্ত্রী হাতে ভোট দেওয়ার অর্থ কি? ওই 84টা সংস্কার আপনি মেনে নিয়েই তো হা বলেছেন, তা আপনি সেটা এখন মানেন না। তো এইটাই এর অর্থই তো ফ্যাসিবাদের পথে হাঁটা। আপনি জনগণের অঙ্গীকার থেকে সরে গেছেন। সেটাই আমি আগেই বলে ফেলেছি যে ওনারা এটাকেই কর্তৃত্ববাদী শাসনের দিকে ওনারা হাঁটছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করে প্রাইম মিনিস্টার হেড অফ দি পার্টি থাকতে পারবেন না, আরও যে সমস্ত সংশোধনের প্রস্তাবে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এইগুলো বাদ দিলে যা থাকবে ওটা একেবারে ইম্যাটেরিয়াল। এ দিয়ে যা সংবিধানের কোনো চরিত্র বদলাবে না। এটা তো সরকার সিদ্ধান্ত নেবে আর জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু একটা আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপকে সন্ত্রাসমূলক মনে করে আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপকে স্থগিত করা হয়েছে, রাজনৈতিক তৎপরতা বাতিল করা হয়েছে, একটা আইনের ভিত্তিতে হয়েছে। আর জনগণ তারা যে বর্বরতা, যে নিষ্ঠুরতা দেখিয়েছে ওই জুলাই অভ্যুত্থানে, সেই ধরনের নিষ্ঠুর বর্বরতা, মানবতা বিরোধী লোকেরা রাজনীতি করতে পারবেন কিনা, পিপুল উইল ডিসাইড। দলগুলো না, যারা ক্ষমতায় এসেছেন তারাই এর বেনিফিশিয়ারি। এখন তারাই দলীয় লোক, লুটপাট, সিন্ডিকেট, নিজের মতো করে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। বেনিফিশিয়ারি তারা জনগণের দেওয়া কথার সঙ্গে তারা ওয়াদা রক্ষা করতে পারেনি। আমরা সেই অঙ্গীকার পূরণের জন্য আমরা দাবি করছি এবং সংগ্রাম করছি। তা ভেবেছিলাম, কিন্তু এত তড়িৎ এবং এত বিস্ময়করভাবে হবে এটা কখনো ভাবিনি। একসময় এই সীমাহীন জুলুমতন্ত্র, নিষ্ঠুর বর্বর কর্তৃত্ববাদী শাসন থাকবে না, বিদায় তাকে নিতে হবে, এটা আমরা কারাগারে থেকে থেকে ভাবতাম। আমি তো লং টাইম কারাগারে ছিলাম, কিন্তু এবার তার যাওয়াটা 5ই আগস্টে আমরা খুব কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি সেজদায় পড়ে গিয়েছি জেলের মধ্যে, যে এইভাবে একটা স্বৈরাচারের পতন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি, কিন্তু তীব্র আন্দোলনের মুখে। এবং এই আন্দোলনটা এমন একটা রূপ লাভ করেছিল যে এই আন্দোলনের কে নেতা আর কোন দল নেতৃত্ব দিয়ে এটা বোঝা যায়নি, এটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়েছিল। সর্বশ্রেণীর শিশু, হকার, ছাত্র, শ্রমিক, জনতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষক, এভরি সেক্টর অফ দ্য পিপল এখানে সংযুক্ত ছিল। এই আন্দোলনটা কোনো দলের, কোনো ব্যক্তির বলা যাবে না, এটা একটা সার্বজনীন আন্দোলন। এবং এত তীব্র যে সেনাবাহিনী, মিলিটারি, আধিপত্যবাদী শক্তির যেসব পরাশক্তি তাকে এখানে সাপোর্ট দিত, সকলের শক্তির দাম্ভিকতাকে উপেক্ষা করে তাকে পালিয়ে যেতে হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার অসীম করুণা। হাজার হাজার মানুষের জীবন, রক্তদান, তাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ হয়তো এই জাতির প্রতি দয়া করেছেন। এটা ওই ওনারা বলছেন তো, বলে না গ্রামে, যে যা দিয়ে খানা খায় তার একটা ঢেকুর ওঠে। তো ওনাদের এই যে জুলাই সনদকে ইগনোর করে চলে যাওয়াটাই তো ফ্যাসিবাদের পথে যাওয়া। আর আমরা তা বলতে যাব কেন? ওনারাই আমাদেরকে, আওয়ামী লীগ যে ভাষায় দমন পীড়নের কথা বলতো, দুর্নীতি এবং দলীয়করণের পথে হাঁটতো, আমরা তার সমালোচনা করছি। সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি এবং স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ পদে ছাত্রদল বিএনপির গুরুত্বপূর্ণ লোকদেরকে নিয়োগ দিচ্ছে। দেখতেছেন আপনারা জেলা পরিষদগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে সংবিধানে আছে যে আপনি সমস্ত স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব পালন করে। আপনি আসলেন ক্ষমতায়, ঠিক আছে, ওখানে প্রশাসক তো ছিলই, আপনি ইলেকশন দিয়ে দিতে পারতেন। ইলেকশন না দিয়ে প্রশাসক দিয়ে দিলেন। তো প্রশাসককে যদি দেবেন তো বদলানোর দরকার, প্রশাসক তো ছিলই আগে, তার অর্থ আপনি দলীয়করণের দিকে চলে গেলেন। তো এই কথাগুলো আমরা বলছি, এটা আওয়ামী লীগের ভাষা না, এটা হচ্ছে গণতন্ত্রের ভাষা, এটা হচ্ছে আপনার নিয়মতান্ত্রিক দায়িত্বশীল বিরোধী দলের এটা ভাষা। মানুষ তো মানুষেরই সংগঠন, তো কোনো মানুষ এমন পৃথিবীতে নেই আল্লাহর নবী ছাড়া যাকে ভুলের ঊর্ধ্বে বলা যাবে। মানুষ কখনো প্রবৃত্তির তাড়নায় কখনো ভুল করতে পারে, বহু মানুষেরই ভুল আছে। তো আমরাও একটা মানুষের সংগঠন, তবে অন্যদের যে ভুল ত্রুটি হয় কম্পারেটিভলি আমাদের ভুলের মাত্রাটা কম। মানবীয়ভাবে আমাদের মধ্যে চরিত্র, নৈতিকতা সংশোধনের একটা
সাংগঠনিক প্রচেষ্টা আমাদের মধ্যে সবসময় কিন্তু বিরাজমান এবং অব্যাহত থাকে। তার মধ্যে দু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আমরা সাথে সাথে তার সাংগঠনিক ব্যাপক পদক্ষেপ গ্রহণ করি। এক একটা পদক্ষেপ আমাদের সংগঠনের জনশক্তিকে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করছে এবং আমরা এটার জন্য সংগঠন ডিসিপ্লিনের ব্যাপারে আমরা খুব কঠোর। বাংলাদেশে এরকম নজির নাই যে একজন পার্লামেন্ট মেম্বার 3 টাইমস এমপি তার একটা অপরাধের কারণে আমরা টাইম দেনি, 2 দিনের মধ্যে আমরা বহিষ্কার করেছি। আমরা নিজেরা তদন্ত করেছি, যখন প্রমাণ হয়েছে বহিষ্কার করে দিয়েছি। এটা সংগঠনের ডিসিপ্লিনের কারণে আমাদের জনশক্তির মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আমাদের নৈতিকতার উপরে সংগঠন যে আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি এটা তার প্রমাণ। ব্যক্তির চেয়ে তো সংগঠন বড়। ব্যক্তি তো অপরাধ করতে পারে, কিন্তু সংগঠনের ভুলটা কিন্তু বড় ক্ষতিকারক। সংগঠন আমরা ভুল করিনি। আমরা ব্যক্তি, আমি কেন, বহু দলের মধ্যে আপনি এই অপরাধ পাবেন, কোনোটা পাবলিক হয় আর কোনোটা গোপন থাকে, কিন্তু এর চেয়ে গর্হিত অপরাধ বহু লোকের জীবনে আছে। তো এটা পাবলিক হয়েছে যে কোনোভাবে হোক, উদ্দেশ্যমূলকভাবে, সেখানে আমরাও ব্যবস্থা গ্রহণ করেছি। নিশ্চয়ই এখানে ক্ষমতাসীন দলে তার ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কালকে ঘটনা এরকম দেখেছি, সিম্পল শান্তিপূর্ণ অবস্থায় জুলাইয়ের প্রোগ্রামে তারা হামলা করেছে, এখানেও তারা হামলা করেছে, বাধা দিয়েছে, জিএসকে তারা মেরেছে, রক্তাক্ত করছে, ইভেন হসপিটালে তারা হসপিটালাইজ চিকিৎসার জন্য সেখানে তারা হামলা করেছে। আপনি যখন তদন্ত করবেন তখন দেখবেন যে হামলাকারী কে। শিবির কোথাও কখনো হামলা করে না, ওখানে আমাদের কোনো অবস্থান নেই, ওরাই তো হামলা করে উস্কানিটা দিল, ছাত্রদলের লোকদেরকে তারা লেলিয়ে দিয়েছে।